আমি আজকেও টাকা কামাতাম আর অবশেষে গিয়ে পার্থর সাথে জেলে থাকতাম। আমি তাহলে মাল কুন্তলি দিয়েছে, কুন্তলি দিয়েছে রে, ডুবিয়ে দিয়েছে কুন্তলি। আপনারা পারেন বটে, এ উল্লেখ নেই সে উল্লেখ নেই, কিছু যেন বুঝতে পারেন না, সবাই কচি খোকা। অপেক্ষা করুন, এটা সবে কলি শুনবে। পাপ বাপকেও ছাড়বে না, পাপ বাপকেও ছাড়বে না, বুঝেছেন? আমার বাড়িতে আমার মার চোখের জলের দাম দিতে হবে। সেদিন আমাকে গ্রেপ্তার করার ষড়যন্ত্র করিয়েছিলেন, আমাকে অপরাধী বানিয়েছিলেন, অথচ আমি এর কিছু বিন্দু বিসর্গ জানতাম না। এবার কদিন পরে এই অডিও বেরোবে। এই যে অডিও আছে, তার মানে এই অডিওটা তো আছে, তার মানে তদন্তকারী সংস্থা তো অ্যাডমিট করে ফেললো দ্যাট অডিও ইজ দেয়ার। সেই অডিও আজ না হলে কাল হচ্ছে কোর্টে প্লেস করতে হবে তদন্তকারী সংস্থাকে, তারপর কোথায় মুখ লুকাবে বলুন? মানে কুন্তল এখন পাল্টি খেয়ে গেছে। কুন্তল বলছে আমিও জেল খেটেছি, বাকি সবাইকে জেল খাটাবো। এরা বড় চোর, এরা বড় ডাকাত। সেদিন আমার বিরুদ্ধে ঘোরতর ষড়যন্ত্র হয়েছিল। আমি একটা জেলার ছেলে, এখানে এসে কষ্ট করে রাজনীতিতে লড়াই করছিলাম, আমাকে বলিকা বখরা বানানোর চেষ্টা হচ্ছিল। আমি সেই অন্যায়কে সমর্থন করিনি বলেই আজকে আমাকে জীবনে অনেক কঠিন অবস্থা ফেস করতে হয়েছে, কিন্তু আমি সেটেলমেন্টে যাইনি। সিবিআই এর দাবি 2017 সালের ওই দিন কুন্তলের নির্দেশেই তার বেতনভুক্ত কর্মী অরবিন্দ রায় বর্মন একটি মোবাইলে কথোপকথন রেকর্ড করেন, পরে তার ল্যাপটপে সরিয়ে রাখা হয়। তদন্তে নেমে ওই অডিও ক্লিপটি সিবিআই এর হাতে আসে। অডিও ক্লিপটির সত্যতা যাচাই করার জন্য সেটি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সের ল্যাবরেটরিতে পাঠিয়েছে সিবিআই। কিভাবে দেখছে? তাহলে মাল কুন্তলি দিয়েছে, কুন্তলি দিয়েছে রে, ডুবিয়ে দিয়েছে কুন্তলি, নিশ্চয়ই এসব দিয়েছে। ওই রেকর্ড করে রাখবে কেন? এসব বাড়িতে আলোচনা হচ্ছে বা গোপনে যদি কোথাও আলোচনা হয়, সেখানে এই সমস্ত নাম নেওয়া হচ্ছে, ওইসব অডিও ক্লিপও রেকর্ড করেছে। মানে কি? মানে কুন্তল এখন পাল্টি খেয়ে গেছে। কুন্তল বলছে আমিও জেল খেটেছি, বাকি সবাইকে জেল খাটাবো। পরিকল্পিত, পুরোটাই পূর্ব পরিকল্পিত বলছে না। কুন্তল তার মানে দিয়েছে, কুন্তলের কাছ থেকে বেরিয়েছে হয়তো। ওর কি স্টেটমেন্ট আছে এর উপরে দেখতে হবে। সিবিআই এর দাবি অডিও জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা গিয়েছে, কিন্তু কে সেই অভিষেক, কি তার পরিচয়, সে বিষয়ে কিচ্ছু উল্লেখ নেই 28 পাতার চার্জ। বাবা, আবার কি উল্লেখ, আর কি উল্লেখ থাকবে? আপনারা পারেন বটে, এ উল্লেখ নেই সে উল্লেখ নেই, কিছু যেন বুঝতে পারেন না, সবাই কচি খোকা। অপেক্ষা করুন, এটা সবে কলি শুনবে। সিবিআই চার্জশিটের 12 নম্বর পাতায় লেখা হয়েছে, ওই অডিও ক্লিপের কথোপকথনে সুজয় কৃষ্ণ ভদ্রকে বলতে শোনা গিয়েছে ইতিপূর্বে নিশ্চিত হয়ে যাওয়া বেআইনি নিয়োগের জন্য 15 কোটি টাকা দাবি করেছিলেন অভিষেক। সুজয় কৃষ্ণ তখন বলেছিলেন যে তিনি ওই টাকা দিতে অপারগ, কারণ আগেই প্রার্থী পিছু 6.5 লক্ষ টাকা করে দেওয়া হয়ে গিয়েছে। সিবিআই চার্জশিটে লিখেছে, অডিও ক্লিপে সুজয় কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে তার কথা শুনে ওই চাকরি প্রার্থীদের নিয়োগ আটকে দেওয়ার কথা বলেছিলেন অভিষেক। সুজয় কৃষ্ণ বলেছেন অন্যথায় ওই প্রার্থীদের গ্রেফতার করিয়ে দেওয়া হবে অথবা দূরে কোথাও নিয়োগ দেওয়া হবে। কি বলবেন? খুবই কঠিন ব্যাপার, খুবই কঠিন ব্যাপার। আমার মনে হয় যে লার্জার কনস্পিরেসির দিকে হচ্ছে টার্গেট করে তদন্ত এগোচ্ছে। এখন তদন্তকারী সংস্থারা এই ব্যাপারে আরেকটু অগ্রসর হলেই আমার মনে হয় যে দুধ কা দুধ পানি কা পানি। আর সামনে না আসবে আরো বড় নাম। হ্যাঁ, আবার নাম তো এসে গেছে। কি বলছেন আপনি? ওই জনৈককে খুঁজে বার করবে তদন্তকারী সংস্থা, অপেক্ষা করে। চার্জশিটে আরো বলা হচ্ছে যে ওই অডিও ক্লিপ থেকে সিবিআই জানতে পারে যে পার্থ চট্টোপাধ্যায়ের মারফতই বেআইনি নিয়োগের ব্যবস্থা করতেন কুন্তল, শান্তনু এবং সুজয় কৃষ্ণ। তদন্তকারী সংস্থার দাবি তারা অডিও থেকে এও জানতে পেরেছেন যে বেআইনি নিয়োগের বিষয়ে অভিষেকের সঙ্গে। শুনুন, পার্থ চট্টোপাধ্যায় এইসব করবে বলে আমি তখন তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলাম, আমাকে পদ থেকে সরিয়েছিল পুরো শিক্ষা ব্যবস্থাটা বেচবে বলে। আমি যে অনেক ক্ষেত্রে প্রতিবাদ করেছিলাম তার অন্যতম কারণ ছিল এইটা। এই যে আপনারা এখন দেখছেন না, এই যে অনলাইন অ্যাডমিশন, একসময় আমার বিরুদ্ধে প্রচার হয়েছিল যে আমি অনলাইনের বিরোধিতা করেছিলাম। আমি করেছিলাম কারণ আমি জানতাম অনলাইন মানেই হচ্ছে অয়নশীল। অনলাইন করবে মানে পুরো জালিগিরিটা কলেজ থেকে তুলে নিয়ে গিয়ে নিজে করবে ওখানে বসে। ভাই, কলেজের 2, 4, 10টা ছাত্র যদি অন্যায় করে, আপনি তার এগেইনস্ট অ্যাকশন নিতে পারতেন, ব্যবস্থা হতে পারতো। এরা বড় চোর, এরা বড় ডাকাত। সেদিন আমার বিরুদ্ধে ঘোরতর ষড়যন্ত্র হয়েছিল।
আমাকে, আমি একটা জেলার ছেলে, এখানে এসে কষ্ট করে রাজনীতিতে লড়াই করছিলাম, আমাকে বলিকা বখরা বানানোর চেষ্টা হচ্ছিল। আমি সেই অন্যায়কে সমর্থন করিনি বলেই আজকে আমাকে জীবনে অনেক কঠিন অবস্থা ফেস করতে হয়েছে, কিন্তু আমি সেটেলমেন্টে যাইনি। আমি যদি সেটেলমেন্টে যেতাম, আমি আজকেও টাকা কামাতাম আর অবশেষে গিয়ে পার্থর সাথে জেলে থাকতাম। আমি শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলার একে বিক্রি করে দিই কেরা, আমি এটা চাইনি। এর প্রতিবাদ করেছিলাম বলেই আমাকে দল থেকে সেদিন সাসপেন্ড করে দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্ট পার্থ চট্টোপাধ্যায় নিজে প্রেস করে এসব বলেছিলেন। কেন? কারণ নিজে কামাবেন বলে, নিজে এসব করবেন বলে, আমি অপোজ করেছিলাম বলে। আমাকে গ্রেপ্তার করানোর ষড়যন্ত্রে উনি লিপ্ত ছিলেন, উনি এবং আরো অনেকে একে কাজবে নাম। উপরে ভগবান আছে, আমরা কুম্ভে বিশ্বাস করি, আমরা কুম্ভকে মৃত্যু কুম্ভ বলি না, আমরা হিন্দু, আমি ভগবানকে মানি। আমার বাড়িতে বাবা রঘুনাথ আছেন, দিনে 4 বেলা পুজো হয়, ডেকেছি ঠাকুরকে মন দিয়ে, ব্যবস্থা হচ্ছে, অপেক্ষা করুন। এ তো সবে কলি সন্ধে। সেগুলো বিস্ফোরক কথা বলছেন, আপনার কথা সূত্র ধরেই বলবো, একদম 20 কোটি টাকা করে দেওয়া হবে। ওই টাকা থেকে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক এবং অভিষেককে 20 কোটি টাকা করে দেওয়া হবে বলে ঠিক করেছিলেন সুজয় কৃষ্ণরা। বাকি 40 কোটি টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার পাপ বাপকেও ছাড়বে না, পাপ বাপকেও ছাড়বে না, বুঝেছেন? আমার বাড়িতে আমার মার চোখের জলের দাম দিতে হবে। সেদিন আমাকে গ্রেপ্তার করার ষড়যন্ত্র করিয়েছিলেন, আমাকে অপরাধী বানিয়েছিলেন, অথচ আমি এর কিছু বিন্দু বিসর্গ জানতাম না। এই পুরো এডুকেশনটা এরা লুটবে প্ল্যান করেছিল। যেহেতু সব থেকে এডুকেশন সেক্টরের লার্জেস্ট অর্গানাইজেশন আমি তখন সামলাতাম, আমাদের ছেলেরা এসব বলেছিল যে এসব হচ্ছে। আমি যখন এসব বন্ধ করার কথা বলেছিলাম, যখন বলেছিলাম যে ছেলেদের চাকরি দিতে হবে ভাই, এসব করা যাবে না, তখন ওরা বুঝলো, প্রমাদ গুনলো যে তো সত্যি কথা বলে ফেলছে। ভাইস চ্যান্সেলররা সব শঙ্কুকে সাপোর্ট করছে, শঙ্কু তো অন্যায় নিয়ে কথা বলছে, একে আগে সরিয়ে দাও। সেই জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, তাই আজকে এই অবস্থা। সত্যি চাপা থাকে না কোনোদিন, সত্যি চাপা থাকে না বলে আজকে ফুটে ফুটে বেরোচ্ছে। এবার কদিন পরে এই অডিও বেরোবে। এই যে অডিও আছে, তার মানে এই অডিওটা তো আছে, তার মানে তদন্তকারী সংস্থা তো অ্যাডমিট করে ফেললো দ্যাট অডিও ইজ দেয়ার। সেই অডিও আজ না হলে কাল হচ্ছে কোর্টে প্লেস করতে হবে তদন্তকারী সংস্থাকে, তারপর কোথায় মুখ লুকাবে বলুন? সুতরাং সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে দেওয়া চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটি অডিও ক্লিপের সূত্রে তাদের চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটি উল্লেখ করার খবরের পরই এমনই বিবৃতি দিয়েছেন তৃণমূলের সেনাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। আই অ্যাপ্রিসিয়েট সঞ্জয় বসু, এটা উনি ঠিকই বলেছেন, এটা ওনার আর্গুমেন্টের লাইন। এখন মুশকিল হচ্ছে যে এটা একটু টু আর্লি বলে ফেলেছেন। ওনার এখন বলার কি দরকার আছে আমি বুঝি না। কেউ তো আর বলছে না যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় এক। উনি কেন বলছেন? আমি ওনাকে খুবই ভালোবাসি, উনি খুব সিনিয়র অ্যাডভোকেট এবং খুব ভালো কাজ করছেন, কিন্তু আমার মনে হয় আমি ওনার থেকে অনেক জুনিয়র অ্যাডভোকেট, আমার মনে হয়েছে এটা টু আর্লি উনি এই কমিউনিকেশনটা দিয়েছেন। কারণ তদন্তকারী সংস্থা তো এখনো কিছু এরকম বলেনি। বাংলায় এরকম ঘটনা ঘটলেই লোকে বলবে ঠাকুর ঘরে কে নামে কলা খায়নি। কি দরকার ছিল ওনার বলবার? কোর্টে উনি বলতেন, কোর্টে ম্যাটার যেত, আর্গুমেন্ট হতো, তখন উনি বলতে পারতেন। যদি যেত তো, নাও তো যেতে পারে। সঞ্জয় বসু বলছেন তার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। তার মানে উনি কি করে বুঝছেন যে এটা ওনার মক্কেলের নাম এসছে? আমি তো পুরো চার্জশিট দেখলাম, ওখানে তো কোনো স্পেসিফিকেশন নেই মাননীয় সাধারণ সম্পাদকের নাম আছে বলে তো আমি দেখিনি, কোথাও নেই, আমি দেখতে পাইনি, লেখা তো নেই, ওনার ডেজিগনেশন নেই, ওনার পজিশন নেই, কিছু লেখা নেই। আদৌ ওরা যে 5 জন বসে ওখানে আলোচনা করছিল, তাতে যে যার নাম নিয়েছে আদৌ ওনার নাম কিনা, তো ফলে আগ বাড়িয়ে এই সমস্ত করে একজন ভালো রাজনীতিবিদ, ইয়াং রাজনীতিবিদকে এই ধরনের একটা বিপদে ফেলার কোনো মানে আছে? আমি তো কোনো বুঝি না কেন এসব ফালতু লুজ কমেন্ট করেন এরকম সিনিয়র অ্যাডভোকেট। আমি ওনার ওকালতির জ্ঞান সম্পর্কে যথেষ্ট আমি আশাবাদী এবং আমি চিনি ওনাকে, উনি খুব ভালো উকিল বাবু, কিন্তু আমার মনে হলো যে উনি কেন একবারই এসব বলতে যাচ্ছেন? তাতে তো সত্যি ব্র্যান্ডের ক্ষতি হচ্ছে। দুষ্টু লোকেরা তো বলবে হ্যাঁ তার মানে কিছু আছে, তার মানে ওনার কথাই বলা হচ্ছে। ওনার কথা তো তদন্তকারী সংস্থা বলেছে বলে আমার মনে হয় না, বললে তো বলেই দিত স্পেসিফিকেশন। সেটা তদন্ত এখন চলছে, আগে তদন্ত হবে, ম্যাটার আসবে, কি ম্যাটার আছে দেখা হবে। এখনই তো আপনারা জনৈক বলছেন। আমি তো একজন অভিষেক ব্যানার্জিকে চিনি, সে কংগ্রেসের লিডার, সল্টলেকে থাকে, সে বিভিন্ন চ্যানেলে আমার সাথে তর্ক ঝগড়া করে, তো সে অভিষেক ব্যানার্জি হতে পারে। কোন অভিষেক ব্যানার্জি? এই কনক্লুশনে আপনি লাফিয়ে পড়ে বলছেন কেন? ইন্টারেস্টিং।
শঙ্কুদার চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে তার প্রাক্তন শিক্ষামন্ত্রী পরিচয় লিখেছে সিবিআই, সুজয় কৃষ্ণ ভদ্রের পরিচয় লেখা হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার হিসেবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে সিবিআই কোনো পরিচয় চার্জশিটে উল্লেখ করেনি। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব না কোনো ব্যবসায়ী নাকি শিক্ষা বা অন্য কোনো সরকারি দপ্তরের সঙ্গে যুক্ত সে বিষয়ে চার্জশিটে কোনো উল্লেখ ভাবুন, সিবিআই কিছু উল্লেখ করেনি, সেদিকে সঞ্জয় বাবু বলছেন না এই কেস। তাই জন্য তো আমি বলছি, আমি তো অন্তত 10টা অভিষেক ব্যানার্জিকে চিনি। আমি তো এই যে একটা অভিষেক ব্যানার্জি তো আপনাদের উদাহরণ দিলাম, কংগ্রেসের নেতা অভিষেক ব্যানার্জি, সমস্ত চ্যানেল আমার প্যানেলে যায়, ক্যান্ডিডেট ছিল, সে সল্লেকে বাড়ি তার, সে ভালো ছেলে, সে অভিষেক ব্যানার্জি। কত অভিষেক ব্যানার্জি আছে, এভাবে বলার কোনো মানে আছে না। স্যার আগেই বলছে আমি আমি আমি, কে বলার কি দরকার, আমি বুঝি না বাবা। শঙ্কুদা, একদিকে একদম চার্জশিটের বক্তব্য যেটা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তরফে পাল্টা অভিযোগ করা হয়েছে যে ইডিকে কাজে লাগিয়ে ব্যর্থ হওয়ার পরে একটি রাজনৈতিক শক্তি সিবিআই এর দিকে ঝুঁকেছে, স্বার্থ চরিতার্থ করার জন্যই কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করা হচ্ছে, এবং সংশ্লিষ্ট চার্জশিটে প্রমাণের স্পষ্ট অভাব থাকা সত্ত্বেও সন্দেহ অভিষেককে নিয়ে তৈরি করার একটি মরিয়া চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে সঞ্জয় বসু তিনি বলছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখনই তাকে তলব করেছে তিনি পূর্ণ সহযোগিতা করেছেন তদন্তে। সে জায়গা থেকে একদম মামলার তদন্তকারী সংস্থা ইডি মক্কেলের বিরুদ্ধে কোনো চার্জশিট দাখিল করেনি, তার বিরুদ্ধে কোনো অপরাধের কোনো উপাদানের উপস্থিতিও মেলেনি। তারপরেও তৃতীয় অতিরিক্ত চার্জশিটে আমার মক্কেলকে হয়রানির উদ্দেশ্যে আই এগ্রিড উইথ হিম, আই কমপ্লিটলি এগ্রিড উইথ হিম। আমি তো আপনাকে বলছি যে কোথাও তার অপরাধের কোনো কিছু স্পেসিফিকেশনই নেই। কে সে লোক জানি না, বলতে যাবেন কেন? একজন বিশিষ্ট মাননীয় সাধারণ সম্পাদক অফ আ পার্টি, একটা রেকগনাইজড রাজনৈতিক দলের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, তার সম্পর্কে এই ধরনের লুস্টক করার কোনো জাস্টিফিকেশনই নেই, যেখানে ডকুমেন্টেশন আসেনি। বলতে যাবেন কেন? আপনি কেন বলছেন আমি জানতে চাই। আমি মাননীয় সঞ্জয় বাবুকে বলবো, আপনি একবারই এসব বলছেন কেন? সত্যি তো নেই, আমরা তো পড়াশুনো করি, আমরা তো দেখছি যাতে নেই। আমরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছি যে পরবর্তী চার্জশিট কি দেয় তদন্তকারী সংস্থা, তারা খুঁজে পায় কিনা আসল অভিষেক ব্যানার্জিকে। আমি তো খুবই কনফিউজড। আমি তো অনেক অভিষেক ব্যানার্জিকে চিনি, কি কোন অভিষেক ব্যানার্জি? আমার শেষ কয়েকটা প্রশ্ন, এবং শেষ প্রশ্নে আমি আসবো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে। মহাকুম্ভ নিয়ে কোথাও কি অজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়? বিয়ে বাড়ির সঙ্গে মহাকুম্ভের তুলনা, সনাতনীদের শ্রদ্ধাকে অপমান মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভ নিয়ে আদৌ কিছু কি জানেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন উঠছে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি যদি বিয়ে বাড়ির আয়োজন করি আমায় খাবার অতিরিক্ত রাখতে হয়, 400 লোককে নিমন্ত্রণ করলে 500 লোকের আয়োজন করতে হয়। আর ধর্মের ক্ষেত্রেও ঠিক তেমনটাই, এটা উৎসব, কতটা ক্যাপাসিটি আছে, কতজন মানুষ যেতে পারে, সবটা ভাবনা চিন্তার প্ল্যানিং এর ব্যাপারে বলছে। অনেকে এই নিয়ে অসত্য কথা বলছেন। আমি কোনো ধর্মকে জীবনে অসম্মান করিনি বলছেন মুখ্যমন্ত্রী। এবং গঙ্গাসাগর মেলা হলে মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের 5-6 দিন ঘুম হয় না, তাই গঙ্গাসাগর সেতু তৈরি করেছি। রাসের সময় কত লোক হয় আপনারা জানেন? পুজো কার্নিভাল যতক্ষণ না পর্যন্ত শেষ হয় ততক্ষণ আমাদের। দেখুন, আমি তো ওনাকে খুবই সম্মান করি, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে দেখুন, একটা ঘটনা যে ওনার প্রশাসনিক দক্ষতা এতটাই যে ধরুন ওই 50-60 হাজার লোক যদি হয় দুর্গাপূজায়, তাহলে দেশপ্রিয় পার্কের দুর্গাপুজোটাই বন্ধ করে দিতে হয়। তো সেখানে 50,000-60,000 লোক যাদের হয়, তারা 24 কোটি 25 কোটি লোক আসবে, সারা পৃথিবীর লোক মহাকুম্ভে উপস্থিত হবে, তার সম্পর্কে ধারণা নেওয়াটাই একটা মানে দুরূহ ব্যাপার। এবং দেখুন, উনি বলবার পরেও ওনার যা নির্দেশ, সেই নির্দেশের পরেও ওনার চোখে দেখা একটা ভয়ঙ্কর জায়গা, সেই ভয়ঙ্কর জায়গায় চান করতে কাঞ্চন মল্লিক সস্ত্রীক চলে গেলেন, দেবাশিস কুমার এমএলএ সস্ত্রীক চলে গেলেন, এবং ওনার মেয়েকে নিয়ে গেলেন, চান টান করলেন। রচনা বন্দ্যোপাধ্যায় বললেন ওখানকার পরিবেশ খুবই ভালো। দেখুন, ওনার দলের লোকেরাই ওনার কথা শুনছে না। তাহলে ওনার ওখানেই বোঝা উচিত ছিল যে হিন্দু ধর্মকে এইভাবে চোখ রাঙিয়ে দমিয়ে রাখা যাবে না। আর ওনার যেটা বলা ভুল হয়েছে সেটা তিনি বুঝতে পেরেছেন বলেই পরের দিন ওনাকে আবার প্রেস কনফারেন্স করতে হয়েছে। কিন্তু আমি কোনো মতেই মানে এই ওনার এই সমস্ত বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না। শুধু যারা দুষ্টু লোক, যারা মহাকুম্ভের মতো ধর্মীয় একটি আচরণের জায়গাতে মৃত্যু খুঁজে বেড়াচ্ছেন, তাদেরকে যোগীজি বলেছেন শকুন। আর যারা নোংরা খুঁজে বেড়াচ্ছে তাদেরকে বলেছেন শুকর। এখন আমি চাই যে আমরা যারা ধার্মিক, যারা হিন্দু, তারা এসবের ঊর্ধ্বে উঠে মহাকুম্ভের ধর্মটাই খুঁজি। অন্য কিছু খুঁজলে লোকেরা কথা বলবে, সেটা কি ভাল লাগবে?
মুখ্যমন্ত্রী বলছেন শঙ্কুদা, আমি যতদূর জানি 12 বছর অন্তর মহাকুম্ভ হয়। পুরীর মন্দিরের নিম কাঠের মূর্তিরও 12 বছর অন্তর পাল্টানো হয়। এক এক জায়গায় এক এক রকম নিয়ম, কিন্তু যারা বলছেন 144 বছর পরে কুম্ভ হচ্ছে সেটা ঠিক নয়, একতরফা প্রচার করা হচ্ছে। তারপরে তার সংযোজন যদি ভুল থাকে সংশোধন করে দেবেন। দেখুন, অ্যাকচুয়ালি আমি ওনার মানে শিল্প চর্চা সম্পর্কে খুবই গুণগ্রাহী। উনি যেভাবে কবিতার বই লিখেছেন, সঙ্গীত চর্চা করেন এবং অন্যান্য সমস্ত বিষয়ে আমি ওনার সমস্ত বই পড়ি। উনি যা লেখেন, এই উপলব্ধি লিখেছেন, আমি পড়েছি। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি আগামী বইমেলায় উনি হিন্দু ধর্মচারণ এবং হিন্দু হচ্ছে লৌকিকতা এবং হিন্দু আচরণ কিভাবে পালন করা উচিত এর উপরে একটা বই লিখবেন। সেটার জন্য আমি অপেক্ষা করে আছি। শঙ্কুদা, আমার শেষ দুটো প্রশ্ন। গঙ্গাসাগর নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে গঙ্গাসাগরের সময় 5 থেকে 6 দিন ঘুমাই না আমরা দুর্গাপুজোর সময়। আমি সেটাই বলছি বারবার, এই 50,000 লোক সামলাতে আপনার প্রশাসন হিমশিম খায়। আপনার পক্ষে কুম্ভটা বোঝা পসিবল না, সেজন্য আমি চেয়েছিলাম আপনি একবার যান কুম্ভ, একবার স্নান করে আসুন। মুখ্যমন্ত্রী যে যান এরকমটাই তো ব্রাহ্মণ বাড়ির মেয়ে, উনি তো বলেছেন উনি হিন্দু। আমি চেয়েছিলাম উনি একবার যান, উনি একবার স্নান করুন কুম্ভে, তাহলে বুঝতেন। শঙ্কুদা, ডাক্তারদের সঙ্গে সাম্প্রতিককালে মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল এবং তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। আর সেই বৈঠক থেকে চিকিৎসক আসাম আর বিহারে যা বেতন তার অর্ধেক পায় না এখানকার ডাক্তার। এখানকার ডাক্তারদের যা নয় তাই করে খাটানো হয়। আমি ওনাকে অনুরোধ করব যে আগে তো পরিষেবা দিন, আগে ডাক্তারদের বাঁচান, বাঁচবার মতো পরিস্থিতিতে নিয়ে যান, তারপর আপনি হচ্ছে ওই সমস্ত বেতন দিয়ে ঘুষ দিয়ে ব্যাপারটা সেটেল করার চেষ্টা করবেন। কিন্তু মিটিং এ ডাক্তার আনবার জন্য সরকারি নির্দেশ দিতে হবে, কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দিতে হবে, এসব দিয়ে 10,000 টাকা দেওয়া যাবে ডাক্তারদের, সেটেলমেন্ট করা যাবে না। আর্চিকরের ঘটনা, মেয়েটাকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া যাবে না, এটা আপনার ব্যর্থতা, এটা ঢাকা যাবে না। শঙ্কুদা, এর আগে যখন আন্দোলন চলছিল বারংবার প্রাইভেট প্র্যাকটিস নিয়ে একাধিক গুঞ্জন উঠেছিল সরকার মহল থেকে। উনি নিজেই মঞ্চ থেকে বলেছেন যে আপনারা করুন, 30 কিলোমিটার বাড়িয়ে দিলাম, আপনারা করুন। সরকার টাকা দিতে পারছে না, চাকরি দিতে পারছে না, একটা ধারের সরকার, একটা মদ বিক্রির সরকার। তাদের কাছে আপনি কি আশা করেন? একের পর এক রাজ্যের প্রপার্টি বেচে দিচ্ছে, বালি সব বেচে দিয়েছে, কয়লা দেউচা পাজামি সব বেচে দিচ্ছে, এরপর চা বাগান সব বেচে দিচ্ছে। এরপর কোন দিনে বলবে যে আমাদের রাজ্যে থাকতে হলে যে সরকারের ব্র্যান্ড ব্যবহার করা জামা কাপড় পরতে হবে, আমাদের বেচে দিন। আপনি কি ভাবছেন? ভবিষ্যৎ অন্ধকার। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, স্যালাইন কাণ্ডে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহার করে সে স্যালাইন ওয়ালাটাকেও ক্লিন চিট দিয়ে দিয়েছে, আর বাকি কি রেখেছে? যারা মরেছে মরেছে, কারোর পানিশমেন্ট হবে না এ রাজ্যে।